whether the patient is suffering from osteoarthritis or rheumatoid arthritis or rheumatic arthritis or ankylosing spondylitis or spondyloarthritis or spondylosis, বিভিন্ন রকম কোথাও প্রদাহ, নর্মাল আর্থ্রাইটিস বা ক্ষয়ে যাচ্ছে, লাইসিস, সিস মানে ব্রেকডাউন, ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দি ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথ ইট নট দ্য ডিজিজ ওরিয়েন্টেড, রোগ ধরে আমাদের চিকিৎসা হবে না, কিন্তু রোগ সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কোন কেসটার কি প্যাথোলজি, কোনটা কি তোমাকে করতে হবে, কোনটা কতটা রিলিফ দিতে পারবো, কোনটা সারাতে পারবো, এগুলো আমাদের জানতে হবে। ম্যানেজমেন্ট, প্রগনোসিস, এসব আমাদের জানতে হবে। তাই আমাদের ডিজিজ সম্বন্ধে জানতে হবে, ডিজিজ ডায়াগনোসিস জানতে হবে। এটা হাড় ক্ষয়ে গেছে বাপু, এটা পুরো ঠিক করা যায় না, তোমাকে আমি পেন কমাতে পারবো, তোমাকে রিলিফ দিতে পারবো। এটা ইমিউন ডেফিসিয়েন্সি, ইমিউন ডিস্টার্বিং ডিজিজ, এর নাম রিউমেটয়েড আর্থ্রাইটিস। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর, ইট ইজ এ সিস্টেমিক ডিজঅর্ডার। তোমাকে টানা চিকিৎসা করতে হবে, অ্যালোপ্যাথিতে এর কোনো ওষুধ নেই। হোমিওপ্যাথিতে আমরা লম্বা চিকিৎসা করে তোমাকে বডির ইমিউনিটি বাড়িয়ে ভালো রাখতে পারব। এটা তোমার হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস, তোমার শিরদাঁড়া শক্ত হয়ে গেছে, তুমি মাথা নিচু করে কোনো কাজ করতে পারবে না, কোনো জিনিস মেঝেতে পড়ে গেলে মাথা নিচু করে তুলতে পারবে না, তোমাকে খুব নরম গদির মধ্যে শরীর ডেবে যাচ্ছে, তুমি এরকম জায়গায় শুতে পারবে না। তোমাকে কয়ারের বা নারকেলের যে ছোবড়া দিয়ে বানানো নরম মিহি ছোবড়া দিয়ে বানানো সেই কয়ারের ম্যাট্রেস কিনতে হবে, তোমাকে তার উপরে শুতে হবে। এইসব অ্যাডভাইস আমরা দিতে পারবো। হালকা গরম জলে চান করতে হবে, বিভিন্ন রকম অ্যাডভাইস আমরা দিতে পারবো। এগুলো না জানলে, সো প্র্যাকটিস অফ মেডিসিন না জানলে, ডিজিজ না জানলে আমরা ডায়াগনোসিস করতে পারবো না, কি ভবিতব্য কি বলতে পারবো না, প্রগনোসিস কি উপায় করতে হবে, তাকে কি করতে হবে সে ম্যানেজমেন্ট করতে পারবো না। সো ফর ডায়াগনোসিস আর প্রগনোসিস অ্যান্ড ফর ম্যানেজমেন্ট এসেনশিয়াল টু স্টাডি দ্য প্র্যাকটিস অফ মেডিসিন। শুধু মায়াজম আর অর্গানন আর ক্রনিক ডিজিজ কচকচানি করার কোনো দরকার নেই। ক্রনিক ডিজিজে মায়াজমে অ্যানিম্যান খুব সামান্য কথাই বলে গেছে। উনি 1415 পৃষ্ঠা বলেনি, উনি বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা করে যা বুঝেছি, বেশিরভাগ রোগের কারণ চর্মরোগ, চাপা পড়া। চর্মরোগ সব রোগের উৎস বলে আমি মনে করি। এই সমস্ত চর্মরোগকে আমি সোরা বলি। ছোট ছোট উদ্ভিদ হতে পারে, জলপূর্ণ পানিপূর্ণ উদ্ভিদ চুলকায়, প্রথম থেকে যদি সেগুলো চিকিৎসা করা যেত তাহলে সমস্যার সৃষ্টি হতো না। কিন্তু মানুষ মলম লাগিয়ে লাগিয়ে, চাপা দিয়ে দিয়ে, সাপ্রেশন করে করে, সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে, সামাজিকতার খাতিরে মানুষ ক্রমশ চাপা দিয়ে গিয়ে চলে। এই চাপা দেওয়া জিনিস তোমাদের সহজে ছাড়ে না। এই হররস অফ সাপ্রেশন তোমাকে নানান রকম রোগের সৃষ্টি করছে। আমি এই কন্ডিশনটাকে সোরা বলছি। যখন নানান রকম সিমটম বাইরে বেরিয়ে আসছে না, ভিতরে ভিতরে আছে, তখন তাকে আমি বলছি লেটেন্ট সোরা, লুকানো সোরা, হিডেন সোরা, লুক্কায়িত সোরা। আর যখন তার সিমটম বাইরে দেখা দিচ্ছে তখন তাকে আমি বলছি সেকেন্ডারি সোরা, প্রকাশ্য সোরা। তোমরা মনে রেখো, আমি বলছি এই সোরা বেশিরভাগ রোগের কারণ। আজকের মডার্ন যুগে দাঁড়িয়ে সব রোগের অ্যালোপ্যাথিরা হাসে কেন? সব রোগে এই সোরার থিওরি দিয়ে চলবে না।
আর উনি তখনকার দিনে যে গনোরিয়া হতো তাকে বলেছে সাইকোসিস। গনোরিয়া যদি ইঞ্জেকশন দিয়ে চাপা পড়তো, তারপরে যদি কোনো রোগ হতো তাকে বলতো সাইকোসিস। আর সিফিলিস রোগ তখন খুব বেশি ছিল, যৌন অত্যাচার, অবিচার, কন্ডম ছিল না, চিকিৎসা ছিল না, ফলে জাহাজে করে মানুষ বেশি চলাচল করতো, এরোপ্লেন ছিল না, এক দেশ থেকে আরেক দেশে 2 মাস 3 মাস জাহাজে থাকার পরে ফরেনার ওদের মধ্যে যৌন চাহিদা খুব বেশি থাকতো। কলকাতায় নামলেই আগে খুঁজতো যৌনপল্লী বা পতিতাপল্লী কোথায় আছে। এখানকার লোক ফ্রান্সে গেলে সেই খুঁজতে গিয়ে তারা যৌন রোগ সিফিলিস বা গনোরিয়া বাঁধাত। তখন চিকিৎসা ছিল না, সারত না, তার থেকে একজন থেকে আরেকজনের সংক্রমিত হতো। তাই উনি বললেন সোরার পরে, ওই চর্মরোগের পরে আর দুটো ইম্পর্টেন্ট রোগ হলো সিফিলিস এবং আঁচিল জাতীয় উদ্ভিদ। ওই রকম তখন মেন আঁচিল উনি আবিষ্কার করলেন যে মলদ্বারের যে আঁচিলগুলো, যৌনাঙ্গের আঁচিলগুলো, যার আঁচিল নাম নয়, যার আসল নাম কন্ডাইলোমেটা। তাহলে বললো যে এই কন্ডাইলোমেটা যদি কারোর থাকে, এই ধরনের লোকগুলোকে সাইকোসিস বলবো। আর যেখানে সেখানে গিয়ে যৌন সংসর্গ করে যদি পুরুষাঙ্গ দিয়ে মুখে ঘা হচ্ছে, ফোড়া বাগি হচ্ছে, 3 সপ্তাহ পর থেকে এখানে ওখানে ইরাপশন আরম্ভ হচ্ছে, সিফিলিস। এই উনি বলেছেন। এর বেশি উনি সিফিলিস সাইকোসিস কিচ্ছু বলেননি। সোরা সম্বন্ধে বেশ কিছু কথা বলে গেছেন যে চাপা দিলে অনেক রোগের সৃষ্টি হয়। পরবর্তীকালে অনেকে এই নিয়ে পাতার পর পাতা লিখেছে, বছর পর বছর ধরে লিখেছে। আমরা তার থেকে নির্যাস নিয়ে সবাই মিলে ভেবে এটা ঠিক করেছি যে যেখানে যেখানে ডিস্ট্রাকশন হচ্ছে, সিফিলিস যেহেতু ডিস্ট্রাকশন, ক্ষত, এরকম ডিস্ট্রাকটিভ রোগ যদি থাকে, সেখানে আমরা ওই ধরনের গ্রুপের ওষুধ দেওয়ার চেষ্টা করব। আঁচিল টিউমার সিস্ট যদি থাকে তাহলে সাইকোটিক গ্রুপের ওষুধ দেওয়ার চেষ্টা করব। এর বাইরে মায়াজম আর কি আছে? সিমটম মেলাতেই হবে। সিমটম না থাকলে স্টেপিসিডিরা ভাবতে পারবো না। সিমটম না থাকলে আর্সেনিকাল বা ভাবতে পারবো না। কিছু সিমটম নেই মেডোরিনাম ভাবতে পারবো না। কিছু সিমটম নেই পালসিডেলা ভাবতে পারবো না। তাহলে মায়াজমে যদি মেন থিওরি হবে, তাহলে প্রুভিং সিমটম ফেলে দিতে হবে, মেটিমেডিকা পিউরা ছুঁড়ে ফেলতে হবে। কোনটা করবে? এগুলো বোঝার আছে, এগুলো ভাবার আছে, চিন্তা করার আছে, চিন্তা করার খোরাক আছে, চিন্তা করার রসদ আছে। প্রুভিং সিমটমের যদি কোনো দাম না থাকে, আমরা যদি রোগীর সিমটম আর বইয়ের সিমটম না মেলাতে, তাহলে মেটিমেডিকার কি দাম? শুধু মায়াজম কচকচানি করলে হবে না। ওষুধ দেখার সময় আমাকে তাই ভাবতে হবে যে ওই গ্রুপের ওষুধ যেন মোটামুটি আসে। যখন কোনো সিমটমেই পাচ্ছি না কোনো ওষুধের, আমি নাক্সবামের, সালফার, কোনো সিমটম আসছে না, শুধু ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি দেখছি খালি টিউমার আঁচিলে ভর্তি, তখন আমি মনে করলাম যে সাইকোসিসের রাজাকে একবার মেরে দেখি। তখন হয়তো থুজা দিলাম, মেডোরিনাম দিলাম, একটা দুটো সিমটম চিন্তা করি। কিংবা কোনো ওষুধের সিমটমেই পাচ্ছি না, তখন আমি সিফিলিস পাচ্ছি। সুইসাইড করেছে 3 জন, তার মা সুইসাইড করেছে, তার ভাই সুইসাইড করেছে, তার ফিস্টুলা আছে, তার বাবার ক্যান্সার হয়েছিল। আমি হয়তো চিন্তা করলাম যে একটা অ্যান্টিসিপিলিটিক ওষুধ দিই, কারণ ডিস্ট্রাকশন তার শরীরে রক্তের মধ্যে আছে, তার ফ্যামিলি হিস্ট্রিতে চলছিল। তাই কোনো সিমটম ছাড়াই, বেশি সিমটম না নিয়ে আমরা এইসব জায়গায় অ্যান্টিমায়াজমেটিক ওষুধ প্রথমে দুম করে দিতে পারি। আর তা নাহলে বেশিরভাগ সময় সিমটম মেলানোর চেষ্টা করতে হবে। যখনই ওর নির্দিষ্ট ওষুধে কাজ করছে না, যখনই ওয়েল সিলেক্টেড রেমেডি কাজ করছে না, যখনই ওয়েল চোজেন রেমেডি কাজ করছে না, তখনই ভাববো হ্যানিম্যানের সেই কথা, কোনো অবস্ট্রাকশন আছে কি? ইজ দেয়ার এনি অবস্ট্রাকশন? ইজ দেয়ার এনি অবস্ট্যাকলস? ইজ দেয়ার এনি হিন্ড্রেন্স? ইজ দেয়ার এনি বাধা বিপত্তি? বাই মায়াজম। কোনো সিফিলিটিক ওষুধ লাগবে কি? কোনো সাইকোটিক গ্রুপের ওষুধ লাগবে কি? তখন 1 ডোজ 2 ডোজ ওষুধ দেব। এর বাইরে মায়াজম নিয়ে আর কিচ্ছু বলার নেই। 500 টাকার বই কেনার দরকার নেই। ওই বই কিনেছি, এই বই, এই কিচ্ছু লাগে না। হ্যানিম্যান নিজে সাইকোসিস সিফিলিসে ওই বলেছে আঁচিল আর সিফিলিস, আর কিচ্ছু বলেনি। আর সোরাই বলেছে খালি স্কিন ডিজিজ থেকে পাগল হতে পারে, মাথা খারাপ হতে পারে, সব রকম রোগ হতে পারে। এইটাই ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল টাকডুমাডুম বাজিয়ে চলেছে। কাঞ্জিলাল এই বলেছিল, উনি এই বলেছিলেন, ইনি এই বলেছিলেন, তাদের এক একজনের এক একটা লাইন নিয়ে নাটক নাটক নাটক।
মাঝখান থেকে সময় নষ্ট হচ্ছে, প্র্যাকটিস অফ মেডিসিন পড়ছে না, অ্যানাটমি পড়ছে না, ফিজিওলজি জানছে না, যা বাস্তব জিনিস, যা চাক্ষুর জিনিস, যা দরকার। আমি রোগীটার অ্যানাটমি বুঝি না, হাড় বুঝি না, তার মাসেল বুঝি না, রক্ত বুঝি না, হাড় বুঝি না, মায়াজম 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 মিউ 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 করছে। সো একে বলা হয় মায়াজম। বাতের ব্যথা, এক্সট্রা গ্রোথ, টিউমার, আঁচিল, অ্যাবনর্মালিটিস, ইনকোঅর্ডিনেশন, অসামঞ্জস্যতা, সাইকোসিস, ডিস্ট্রাকশন, সুইসাইড, ফিস্টুলা, ক্যান্সার, টিবি, লেপ্রোসি যেখানে ক্ষতি, ক্ষয়, অস্টিওমাইলাইটিস, সিফিলিস, 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 ডিস্ট্রাকশন, সিফিলিস, প্রলিফারেশন, গ্রোথ, গ্রোথ মনে, ব্রেনে, শয়তান, ও ধ্বংস করবো, গাছ কাটবো, পুকুরে বীজ দেবো, ওকে মারবো, অগ্রবীণ বাবুকে টাইট দেবো, বিনা পয়সার কোচিং সেন্টার খুলবো, সারা তোর কজনের লোক হয় দেখি। সাইকোসিস। কারণ আমরা টাকা পয়সা মেরেছিলাম, আমাদের ঘাট ধরে বের করে দিয়েছে, তাই তোকে টাইট দেবো। সাইকোসিস। আর ইরিটেশন, সোরা, ইরিটেশন ইন দি স্কিন, চুলকাচ্ছে, ইরিটেশন ইন দ্য মাইন্ড, মনের অস্থিরতা, ছটফটানি ভাব। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগড়ি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। সোরা। এই হলো মায়াজম। আর অর্গানের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা কিছু বলা আছে, সেই অর্গানন নিয়ে কচকচানি চলে। অর্গাননের কাজের কথা কটা বলা আছে। হে চিকিৎসক, তোমার কর্তব্য এই, তুমি আদর্শভাবে আরোগ্য করো। এইটা প্রাইমারি অ্যাকশন, ওষুধ যখন দিচ্ছি সেই প্রাইমারি অ্যাকশনে অ্যাগেনস্টে যখন ভাইটাল ফোর্স একটা রিয়াক্ট করছে, আমাকে ঘুষে মারতে আসছে, আমি উল্টে ঘুষে মারতে গেলাম, তার নাম সেকেন্ডারি অ্যাকশন। অ্যাপোরিজম 63, 64 বলছে রোগগুলোকে দুই ভাগে ভাগ করেছি, অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজ আবার 3 ভাগে ভাগ করছি। হ্যানিম্যানের কথা অনুযায়ী আজকালকার দিনে তো চলে অ্যাকিউট ডিজিজ 3 ভাগে ভাগ, এরকমভাবে কেউ কোথাও ভাগ হয়? উনি বলেছেন কথাগুলো ঠিকই আছে, তাই দিয়ে কি হবে? উনি বলছেন তখন ইন্ডিভিজুয়াল, কোনো যখন একটি লোকের আক্রমণ হচ্ছে একটা বাড়িতে, তার নাম ইন্ডিভিজুয়াল ডিজিজ। যখন পাড়ার সমেত কিছু লোকের আক্রমণ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্পোরাডিক। যখন পৃথিবীব্যাপী অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে তখন তাকে বলছি আমরা এন্ডেমিক। এন্ডেমিক যখন পৃথিবীব্যাপী ছড়াচ্ছে তার নাম প্যান্ডেমিক। এগুলো বলে গেছেন, জানা জিনিস। 83 থেকে 104 পর্যন্ত তিনি বলছেন কেস টেকিং এইভাবে করতে হবে। সবাই আলোচনা করেছে, ওখান থেকে পয়েন্ট নিয়ে মেন্টাল বাবুরা বলছে ওসব লাগবে না, শুধু মাইন্ড দিয়ে হবে। এদিকে বিজ্ঞাপন ফেসবুকে তারা পোস্ট দিচ্ছে অর্গানন মেন জিনিস, অর্গানন জানতে হবে। আরে অর্গানন তো মানছই না, বলছে মেন্টাল ডিজিজ লাগবে না, এইসব অন্য কিছু লাগবে না। হ্যানিম্যান 84 নম্বর অ্যাপোরিজমের ফুটনোটে বলে গেছে প্রস্রাব নাও, ঘাম নাও, পিপাসা নাও, পায়খানা নাও। তুমি বলছে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এদিকে আবার বলছে হ্যানিম্যান, এদিকে আবার হ্যানিম্যান। হাস্যকর জিনিস কিছু দেখি। রামকৃষ্ণ ঠাকুর, যিনি খুব সাদাসিধা একজন ব্রাহ্মণ ছিলেন, পূজারী, দক্ষিণেশ্বরের যে কালী মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন উনি মন্দিরটা তৈরি করে একজন পুরোহিত হিসাবে গদাধর চট্টোপাধ্যায়কে নিয়ে আসলেন, যিনি ঠাকুর রামকৃষ্ণ হিসাবে পরিচিত। বেশি পড়াশুনো নেই, মূর্খ লোক, স্কুল কলেজ যায়নি, ওই পুজো করত। কিন্তু ওনার বাণী, উনি যেসব কথা বলতে লাগলেন সহজ সরল ভাষায় মানুষকে বিভিন্ন উদাহরণ দিতে লাগলেন, লোকে অবাক হয়ে যেতে লাগলো। এই লোকটা কীভাবে এত সুন্দর সুন্দর কথা বলে। ব্রাহ্মণত্বের অহংকার দেখাননি, গলায় পইতে পড়তেন না, নামাজ করেছিলেন, বলে আমি কি আছে মুসলমান ধর্মে দেখব। নানান এই সহজ সরল জীবন যাপন করে উনি শেষে কি বললেন, যত মত তত পদ গো বাপু। এত সহজ সরলভাবে ধর্মের ব্যাখ্যা কেউ দেয়নি। মুসলিম ধর্ম খারাপ নয়, খ্রিস্টান ধর্ম ভুল নয়, হিন্দু ধর্ম ঠিক নয়। আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম সব ধর্মই সমান, সব রাস্তায় একটাই, উপরে যাওয়ার, তাকে ডাকার। একজন হচ্ছে সুপার হিউম্যান পাওয়ার। খারাপ কথা বলেছেন উনি প্রথম লোক যিনি বললেন যত মত ওরে বাপু তত পথ, রাস্তায় একটাই, তাকে ডাকার। তা আমি সেই লোকটাকে, উদাহরণটা দিচ্ছি অন্য কারণে, সেই লোকটাকে উনি বিয়ে করেছিলেন,
আমরা যদ্দূর জানি মনে হয় উনি গারস্থ জীবনযাপন করেননি। উচ্চ মার্গের লোক ছিলেন, ওর ধ্যান ধারণা ঈশ্বর নিয়ে পড়ে থাকতেন, ঈশ্বর নিয়ে ভাবতেন। তা আমি মদ খাই, 2 দিন 4 দিন পর পর একজন মহিলা না হলে চলে না। আমি যদি সেই ঠাকুর রামকৃষ্ণের ছবি গলায় ঝুলিয়ে রাখি, তা এর থেকে বড় প্রহসন আর কি আছে? যে লোকটা বিয়ে করেছেন ছোটবেলায়, তখনকার দিন অল্প হইত, কিন্তু গারস্থ জীবনযাপন স্বামী স্ত্রীর মেলামেশা মনে হয় করেনি। স্ত্রীকে মায়ের মতন দেখতেন। সহজ সরল সেই মানুষটা, যিনি মদ পান করতেন না, কুকাজ করতেন না, সহজ সরল জীবনযাপন করে সহজভাবে ধর্মের সহজভাবে মানুষকে নানান উপদেশ দিয়ে গেছেন। আমি মদ্যপান ব্যভিচার, তার ছবি লকেট দিয়ে ঝুলিয়ে বেড়াচ্ছি, তাকে অপমান করা হয়। আমি অর্গানন মানি না, অর্গানন পড়ি না। হ্যানিম্যান বলেছে সার্বদৈহিক এবং মানসিক সব লক্ষণ নিতে হবে, বুঝি না, করি না। আমি বলছি শুধু মন 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 নিয়ে করি, আমি চঞ্চল। তাহলে হ্যানিম্যানের অপমান করা হয়। আমি ছবি দিচ্ছি কাঞ্জিলালে, কাঞ্জিলাল বাবু ডাক্তার, অর্গানন মানব। কাঞ্জিলাল, ডক্টর জেন কাঞ্জিলাল অ্যালোপ্যাথি ছেড়ে দিয়েছিলেন, খুলনার মহেশ্বর পাশে গ্রামে প্র্যাকটিস করতেন। অনেকের মতন হোমিওপ্যাথিকে কষ্টি পাথরে যাচাই করে নিয়ে যেন হোমিওপ্যাথিতে ওষুধে সারে কাজ হয়, তারপর সব ছেড়ে দিয়ে হোমিওপ্যাথিকে এমন ভালোবাসলেন, জীবনে বলেছিলেন আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি আর অ্যালোপ্যাথি খাবো না। হোমিওপ্যাথি ডাক্তারদের এত ভালোবেসেছিলেন যে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমি ডাক্তারির সময় কমিয়ে সারা ভারতবর্ষে দৌড়ে দৌড়ে একটা অ্যাসোসিয়েশন করব, হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, হোমাই। সেই কাঞ্জিলালের ছবি রাখলাম, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বললাম, আবার হোমিওপ্যাথিতে বিশ্বাস কম, আকুপাংচার ডিগ্রি করতে চলে গেলাম। তাহলে কাঞ্জিলালের ছবি রাখার আমার মানে কি? কাঞ্জিলাল তো আকুপাংচার শিখতে যায়নি, কাঞ্জিলাল তো ঢোল বাজিয়ে যোগব্যায়াম শিখতে যায়নি। কারণ তার হোমিওপ্যাথির প্রতি নিষ্ঠা ছিল, আস্থা ছিল, তাই তাকে আকুপাংচার শিখতে হয়নি, তাকে ঢোল বাজিয়ে তাকে আইসোপ্যাথি শিখতে হয়নি। কিন্তু আমি কাঞ্জিলালের ছবি রাখছি, আবার এদিকে বলছি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখাবো, এদিকে হোমিওপ্যাথি বলছে আমার নিজের বিশ্বাস কর, আমি আকুপাংচার শিখি, আকুপাংচার করি, আমি ঢোল বাজিয়ে আইসোপ্যাথি করি। কাঞ্জিলালের অপমান হয়, হ্যানিম্যানের অপমান হয়। আমি মদ খাই, আমি ফুর্তি করি, গলায় রামকৃষ্ণের ছবি রাখি, রামকৃষ্ণ ঠাকুরের অপমান হয়। আমি বলি হ্যানিম্যানের 83-84 অ্যাপোরিজম লাগবে না, হ্যানিম্যানের কথা মতো কেস টেকিং করবো না, শুধু তুমি কেন এসেছো, তুই কি করো, কবে বিয়ে করেছো, মন, আমি মন চাই, তোমার মনের আন্দরে ঢুকবো, বড় নাটক করছি। আমি এদিকে বলছি আবার আমার অর্গানন ছাড়া চলে না। হিপোক্রেসি, দিস আর দ্য হিপোক্রেটিক পারসনস। ইয়েস, boldly and strongly and confidently I am telling, I Dr. myself, Robin Borman is telling, you are the hypocritics. তোমরা ভণ্ড, তোমরা ভণ্ডের দল, তোমরা ভণ্ডামি করে বেড়াচ্ছ। ইউ শুড বি টাকড আউট ফ্রম আওয়ার মাইন্ড। আমাদের মন থেকে তোমাদের ছুঁড়ে ফেলে দেবো। আমাদের মনে তোমাদের কোনো স্থান নেই। ভণ্ডামো বুঝি না আমরা। কাঞ্জিলাল ছবি রাখছ, কাঞ্জিলাল হোমিওপ্যাথি ছাড়া জীবনে কিছু ভাবেনি। তোমাদের মতো অন্যপ্যাথি করতে আমেরিকায় দৌড়াই শেখার জন্য। আবার বলছি কেন আমরা আসল হোমিওপ্যাথি শেখাবো অমুক দিন, আগে নিজে অশুদ্ধ হও। সো ভণ্ডামির কোনো স্থান নেই। আমি যা বলবো করবো। আমি আদর্শ হলে তবে আমার ছেলেকে বলতে পারি তুমি আদর্শ হও। আমি খৈনি চিবাচ্ছি আর ছেলেকে বলছি ধূমপান করিস না বাবা, হতে পারে? আমি মদ্যপান খেয়ে চলতে চলতে বাড়িতে ঢুকছি আর বউকে বলছি ছেলেকে দেখো যেন মদ্যপান না করে, হতে পারে? হতে পারে না। ইট ক্যান নট বি। আমি কি ক্লাসিক্যাল শেখাবো? আমি কি কাঞ্জিলালের ছবি রাখবো? কাঞ্জিলালের জীবন আমি মেনেছি। আমি তো হোমিওপ্যাথিতে বিশ্বাস রাখতে পারিনি, তাই আমি সুচ পড়ে নিয়ে পড়তে গেছি আমেরিকায়। আমি তো হ্যানিম্যানের কথা মানতে পারিনি, বিশ্বাস করতে পারিনি। তাই হ্যানিম্যান বলছে সব লাগবে, প্রস্রাব লাগবে, পায়খানা লাগবে, ঘাম লাগবে, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, ওয়েট, অ্যাপিটাইট, স্লিপ, ড্রিমস। আমি বলছি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। তুমি আমার কাছে কেন এসেছো? কী ভেবেছিলে? আসার আগে কী ভেবেছিলে? এই নাটক চলছিল বাংলাদেশ জুড়ে।
আর কলেজগুলোতে কিচ্ছু পড়াশোনা হয় না, সেই সুযোগে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে লোকজনদের মাথা মগজ ধোলাই করে টাকা ইনকাম করছিল কিন্তু দালালরা। বন্ধ করে দিয়েছি আমি, 1000 মাইল দূরে বসে বন্ধ করার ক্ষমতা আমার আছে। বাচ্চাদের হোমিওপ্যাথি শেখাও, রোগী সারতে পারে তা শেখাও, তা না ব্যবসা করছিল। আমি এই বই লিখেছি মানসিক লক্ষণের উপরে, মানসিক লক্ষণের উপরে বাচ্চা চিকিৎসা করবো। জীবের মোটা সাদা দাগ অ্যান্টিমক্রুট আমি শেখাবো না। আমি শেখাবো না যে একটা ফোড়া একদিনের মধ্যে পেকে পুজ ঢোরে সেপ্টিক হয়ে গেছে, ইচিনেশিয়া দিতে হবে, আমি শেখাবো না। আমি শেখাবো না যে কাশছে ঘর ঘর করে শব্দ হচ্ছে, কফ বেরোচ্ছে না, ইপিকাক 6 দাও যদি জিভটা পরিষ্কার থাকে, আর যদি জিভটা কোটিং থাকে অ্যান্টিমটার দাও, আমি শেখাবো না। আমি শেখাবো না বাচ্চারা সমানে নাক খুঁজছে, চোখ খুঁজছে, আর খিদে হচ্ছে সমানে এক থালা ভাত খেয়ে আবার খাচ্ছে, তাকে সিনা দিতে হবে, তা আমি শেখাবো। আমি শেখাবো না জিভটা লাল হয়ে আছে, জ্বর 4, 5, 6 উঠে যাচ্ছে, পা কেটে গেছে, তারপর থেকে জ্বর হচ্ছে, সেপ্টিক ফিভার, পাইরোজিন দিতে হবে, আমি তা শেখাবো না। আমি নাটক করছি, মানসিক লক্ষণের উপর চিকিৎসা শেখাচ্ছি। মানসিক লক্ষণের শেখাবো বলে আমি আবার গভর্নমেন্ট কলেজে গিয়ে পড়াচ্ছি। কি যোগ্যতা আছে তোমার গভর্নমেন্ট কলেজে পড়ানো? তুমি মানসিক লক্ষণ তোমার অর্গানোটাই বলা আছে। তুমি গভর্নমেন্ট কলেজে পড়েছো, একটা গভর্নমেন্ট কলেজের লেকচারের সাথে আমার কথা হয়েছিল, সে গভর্নমেন্ট কলেজে পড়া, এদিকে মানসিক লক্ষণ। So these are the rascals in homeopathy. They should be chucked out from the homeopathic platform. Now causticum, my friends. রাতের পর রাত বলতে পারবো আমাকে, কিন্তু বাড়িতে আবার বকা খেতে হবে। So causticum is a very important medicine. Hahnemann's the wonderful discovery, causticum and mercurius. অনেক ওষুধ হ্যানিম্যান আবিষ্কার করেছে, আগে ছিল বহু আগের থেকে। সোনা, আরব দেশে সোনার থেকে ওষুধ হতো, লাইকোপোডিয়াম, ডায়োস্কোরিয়া, এসব প্রাচীনকাল থেকে চলছিল। হ্যানিম্যান এসব দেখেছে, পড়েছে, তখন উনি ভাবলেন যে আমি হোমিওপ্যাথিক্যালি এটাকে পরীক্ষা করি। কিন্তু মার্কুরিয়াসের প্রিপারেশন, কস্টিকামের আবিষ্কার হ্যানিম্যানের নিজস্ব। এবং হ্যানিম্যান যে কস্টিকাম পটাশ থেকে কিভাবে তৈরি করলো এখনো রহস্য, অনেকেই বুঝতে পারে না, কিভাবে পুড়িয়ে ঢালিয়ে ছাই করে। তাই এর নামই বলা আছে টিংচারা সিনে ক্যালি অফ হ্যানিম্যান। এই কস্টিকাম পটাশ থেকে তৈরি। এই কস্টিকাম ওয়ান্ডারফুল মেডিসিন ফর নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমি আগেই বলেছি ব্রেইন আর স্পাইনাল কর্ড, ব্রেন সেরিবেলাম টেকটাম মেমব্রেনা টেক্টোরিয়া পন্স। এবং ব্রেন থেকে যে 12 পেয়ার নার্ভ দুই দিকে বেরিয়ে গেছে, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducent, facial, auditory, glossopharyngeal, vagus, accessory, hypoglossal। এই নার্ভ যেখানে যেখানে গেছে তাদের উপরে কাজ করে কস্টিকাম, a wonderful medicine for nervous system, central nervous system, motor nervous system. Two important medicines in Mathematica, causticum and geranium. That is the motor nervous system, paralysis of the motor nervous system, deactivity of the motor nervous system. Geranium, মোটর নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে গেছে, রোগী শুয়ে আছে, চলতে পারছে না, উঠতে পারছে না, তাকাতে পারছে না, কি খাবে কি করবি, চোখ বন্ধ করে আছে, তাকাতে পারছে না, জিভ বের করতে গেলে কাঁপছে, শরীর এত দুর্বল হয়ে পড়েছে। জেলসিমিয়াম ইজ দ্য রেমেডি, এন্টায়ার মোটর প্যারালিসিস, রিল্যাক্সেশন, ফার্স্ট প্যারা, অ্যালেজকিরোড ফার্স্ট প্যারা, এন্টায়ার মোটর প্যারালিসিস, complete relaxation and prostration of the entire nervous system, motor paralysis. Gelsemium, causticum, gelsemium acute, হঠাৎ করে, হঠাৎ জ্বর, হঠাৎ সর্দি, হঠাৎ কাশি, তাতেই কেলিয়ে পড়ছে সোজা খারাপ বাংলায়, নেতিয়ে পড়ছে, তাকাতে পারছে না, জিভ কাঁপছে, মোটর প্যারালিসিস উইথ ভেরি অ্যাকিউট ডিজিজ। আর মোটর প্যারালিসিস না, বড় ডিহাইড্রেশন না, কিন্তু কোনো কারণ বোঝা যাচ্ছে না, রোগী ওই কেলিয়ে পড়ছে বা ঝিমিয়ে পড়ছে, নেতিয়ে পড়ছে, সাডেন প্রস্ট্রেশন,
র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্স, আর্সেনিক অ্যালবা। কোনো কারণ নেই, দুবারের বমিতে এই অবস্থা। কালকে জ্বর আসলো, আজকে চেঁচা করছে। কি হলো মুখার্জি সাহেব, কবে থেকে জ্বর আসছে? কালকে থেকে। তা আপনি এত এরকম হয়ে গেল কি করে? কি করে বলবো, আমি আর বাঁচবো না ডাক্তারবাবু। আর্সেনিক অ্যালবা, আর্সেনিক অ্যালবা। কস্টিকাম ধীরে চলনীতি, ধীরে চলন, স্লোলি প্রগ্রেসিভ, স্লোলি আস্তে আস্তে নার্ভাস সিস্টেম নষ্ট করছে। প্রথমে সিঙ্গেল অর্গান, প্যারালিসিস অফ দ্য সিঙ্গেল অর্গান, inactivity of the single organ, followed by the entire system, followed by progressing debility, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। স্টিফনেস অফ দ্য মাসেলস, মাসেলগুলো যদি কাজ কমে যায় সে শক্ত হয়ে যাবে, মাসেলগুলো শক্ত হয়ে যাচ্ছে। স্টিফনেস অফ দ্য মাসেলস and the pathology ultimately leads to paralysis. So simple inflammation of the muscles, মাসেলটা শক্ত হয়ে যাচ্ছে, স্টিফনেস অফ দ্য মাসেলস, weakness of the muscles, and lastly entire motor paralysis. So stiffness, শক্ত হয়ে যায়, stiffness, শক্ত হয়ে যায়। So stiffness of the muscles and joints is the main symptom of causticum. Stiffness of the muscles and joints. তার সাথে আরেকটা এস, এস এস স্টিফনেস এস, আরেকটা এস যোগ করো, সিরিয়াস। পেশেন্ট ইজ সিরিয়াস, যে কোনো ব্যাপারে ক্যাজুয়ালি কিছু নেয় না, সিরিয়াস। তুমি বলছো হি ইজ ভেরি সিরিয়াস। কেউ টাকা পেলে ধার দেওয়ার বা শোধ দেওয়ার ব্যাপারে, কোনো জায়গায় যাওয়ার ব্যাপারে, টেবিলে জিনিস আছে রাখার ব্যাপারে, কাউকে কোনো কথা বলার ব্যাপারে, রোগী সো সিরিয়াস। সো স্টিফনেস, সিরিয়াস, আর একটা এস। ন্যাস যেমন অনেক জায়গায় ট্রয় বলে গেছে, আমি তেমনি কস্টিকামের ট্রয় অফ এস, তিনটে এস বলে যাচ্ছি। অ্যান্ড দ্য লাস্ট এস ইজ সিম্প্যাথি। So serious, sympathetic, and stiffness of the muscles are the three main symptoms of causticum. Whatever may be disease, whatever may be disease, it acts especially over the rheumatism, বাতের ব্যথা। So stiffness of the muscles and joints, patient is serious, patient is sympathetic. আর ক্যারেক্টার অফ পেইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো ক্যারেক্টার কস্টিকামে থাকে, যে কোনো একটা থাকতে পারে। একটা হচ্ছে রনেস অ্যান্ড সোরনেস, ঘা ঘা ভাব, কেটে গেলে ছড়ে গেলে যেমন ঘা ঘা হয়, টন্টের ব্যথা, মনে হচ্ছে যেন ঘা ঘা হয়ে গেছে, ছড়ে গেছে, তাকে বলা হয় রনেস। রনেস অ্যান্ড সোরনেস ইন দ্য থ্রোট, রনেস অ্যান্ড সোরনেস ইন দ্য হিপ জয়েন্ট। আর সেকেন্ড বাতের ব্যথার ক্ষেত্রে আরেকটা ক্যারেক্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্রয়িং পেন, টিয়ারিং পেন, টেনে ধরছে, মাসেল যেন শর্ট হয়ে গেছে, ডাক্তারবাবু আবার এখানে টেনে ধরছে, টেনে ধরা ব্যথা, এমন মেয়র কস্টিকাম অ্যান্ড সাইনাস, টেনে ধরা ব্যথা, ড্রয়িং পেন। সো পেইন ক্যারেক্টার কস্টিকাম, সোরনেস, রনেস অ্যান্ড ড্রয়িং পেন। তিনটে এস, স্টিফনেস অফ দ্য জয়েন্টস অ্যান্ড মাসেলস, patient is serious, and the patient is sympathetical, great sympathy. এখন সিম্প্যাথি কি কেউ কেউ বলে দেবে? ডাক্তারকে বহু সময় বুঝে নিতে হয় পেশেন্টটা সিম্প্যাথেটিক কিনা, দয়া মায়া বোধ আছে কিনা। সো দ্য পেশেন্ট ইজ সিনসিয়ার, sympathetic, anxious, great anxiety, খুব উৎকণ্ঠা, এর সাথে যোগ হবে অ্যাংজাইটি। অ্যাংজাইটি, অ্যাংজাইটি রাত্রে ঘুমের আগে, সারাদিনের দুশ্চিন্তা তাকে গ্রাস করে খাচ্ছে, ঘুমের আগে ছটফট করছে, ঘুম আসছে না। এখন সন্ধ্যে থেকে যদি কেউ মোবাইল ঘাটে, টিভি দেখে, তার কিন্তু ঘুমের ডিস্টার্ব হতে পারে, ইরিটেশন, এক্সপোজার অফ রেডিয়েশন থেকে ইরিটেশন হতে পারে, সেগুলো জানতে হবে। তেমন যদি না হয়, অথচ শোয়ার পরে ঘুম আসছে না, মাস অ্যাংজাইটি, ঘুম আসছে না, ছটফট করছে, মনের মধ্যে অস্থিরতা, উৎকণ্ঠা, causticum and arsenic. Arsenic drives from bed to bed, একবার উঠছে, একবার নামছে, একবার দরজায় যাচ্ছে। আর্সেনিক, causticum তা করে না, শুয়ে আছে, পাগুলো ছটফট করছে, এদিক ঘুরছে, ওদিক ঘুরছে, পা নাচাচ্ছে। সো অ্যাংজাইটি বিফোর স্লিপ, causticum and arsenic. Arsenic tosses from bed to bed, from bed to out of bed,
causticum within the bait, restlessness. So rawness and soreness sensation anywhere in the body, stiffness, sympathetic, serious, anxiety, great anxiety, especially before sleep. So and stiffness of the muscles, শক্ত হয়ে যায়, তারপরে আস্তে আস্তে প্রগ্রেস করতে থাকে, বাতে ধরে যায় এবং আলটিমেটলি দেয়ার মে বি ফর প্যারালিসিস হতে পারে, ওয়ান সাইডেড প্যারালিসিস অ্যান্ড প্যারালিসিস অফ দ্য সিঙ্গেল পার্টস। শুধু বাঁ দিকের পাটা অবশ হয়ে গেছে, শুধু জিভটা আড়ষ্ট হয়ে গেছে, শুধু গলাটা কাজ করছে না, সিঙ্গেল সাইডেড প্যারালিসিস, হোল বডি প্যারালিসিস হতে পারে। প্লাম্বার মেটালিকাম অ্যানাদার ড্রাগ। প্লাম্বার মেটালিকাম যে জায়গাতে প্যারালিসিস হবে সেই জায়গাটা সরু হয়ে যাবে, যেখানটা প্যারালিসিস উইথ দি এমাসিয়েশন অফ দ্য পার্টস, প্লাম্বার মেটালিকাম। পেন অ্যান্ড প্যারালিসিস উইথ কোল্ডনেস অফ দ্য পার্ট। সিরিয়াস মানে যে কোনো কাজকর্ম একটু বুঝিয়ে দিলাম, আমি কি আলসারিফ শিকদার বললাম যে সিরিয়াস, সাবধানী, সতর্ক। আমি যে লেকচার দিচ্ছি আমার কোনো ভুল না হয়, আমি খুব সাবধানে মেপে কথা বলবো, টাকা পয়সা হিসাব করে কথা চলবো, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো, পড়ে না যায় টেবিল থেকে। সিরিয়াস মানে বোঝাতে হবে, বাচ্চা ছেলে তোমরা। সো চিলি পেশেন্ট, শীত বেশি। কস্টিকামিদের চিলি পেশেন্ট, শীত বেশি। সাইলিশিয়া, সরিনাম, ব্যারেটেকাত, ক্যালকেরিয়া কাত, হিপারসালফার, অ্যারানিয়া ডাইডিমা, শীত বেশি কস্টিকাম। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি পছন্দ করে না। ডিজায়ার ফর মিট, মাংস খেতে খুব ভালোবাসে, পাতে কাঁচা লবণ খায়। মাংস খেতে ভালোবাসে ক্যালকেরিয়া ফস, টিউবারকুলিনাম, ম্যাককাল, লিলিয়াম টিক, causticum. Calcarea fos and causticum are two important medicines. Extreme desire for meat, extreme aversion to sweets, phosphorus, causticum, graphitis. মিষ্টি খেতে মোটেই পছন্দ করে না, causticum, graphitis and phosphorus. Graphitis, aversion to music, aversion to sex, aversion to sweets. এই তিনটি অ্যাভারশন জীবনও ভুলবে না গ্রাফাইটিস প্রেসক্রিপশন করার সময়। অ্যাভারশন টু সেক্স, সেক্সুয়াল মেলামেশা তার ভালো লাগে না, কিন বোথ সেক্সেস, মেয়েদের হোক ছেলেদের হোক। অ্যাভারশন টু সুইটস এবং অ্যাভারশন টু মিউজিক। সো কস্টিকাম। ওয়ার্স, এ রেমেডি ফর ওয়ার্স অ্যান্ড কন্ডাইলোমা, এটা অন্য সিমটম মেলাতে হবে। স্পেশালি ফেস, লিপস, নোজ, ফিঙ্গার, আপার পার্টস অফ দ্য বডিতে যদি আঁচিল হয়, নাকে, মুখে, চোখে, গলায়, ঘাড়ে। কস্টিকামের একটা টেন্ডেন্সি পরীক্ষায় দেখা গেছে, ক্লিনিক্যালি বহু ক্ষেত্রে দেখা গেছে, কস্টিকামের উপরের দিকে, শরীরের উপরের দিকে আঁচিলে বেশি কাজ করে, প্রোভাইডেড দি পেশেন্ট শুড বি চিরি। রাজারমন বিশ্বাসের 30 বছরের অভিজ্ঞতা আমাদের বন্ধুরা অনেকে দারুণ বই বলে, সেখানে লেখা আছে হয়তো আঁচিল এক লাইন বলা আছে, অন্য ওষুধ তা না। কস্টিকামের সিমটম রাখতে হবে। পেশেন্ট চিলি, পেশেন্ট মে বি সিরিয়াস, পেশেন্ট মে বি সিম্প্যাথেটিক, পেশেন্ট ইজ গ্রেট অ্যাংজাইটি বিফোর স্লিপ, অ্যাভারশন টু সুইটস, ডিজায়ার ফর মিট। এখন কথা হচ্ছে সব সিমটম কি টোটো পাবো না, অনেকে এটাই ভুল করে। অ্যাভারশন টু সুইটস, আমি একটা রোগীর কস্টিকামের অনেক সিমটম মিলছে। মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি যাই চাই, তুমি দিলে না কেন? আরে একটা সিমটম পেলাম না, সিমটম চেঞ্জ হতেই পারে। হয়তো ভালো করে জিজ্ঞাসা করনি, জিজ্ঞাসা করলে জানতে যে মিষ্টি আগে খেত না, ইদানিং পছন্দ করছে। অনেক সময় আমরা আগের সিমটম জিজ্ঞাসা করি না, সেই সিমটমগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আগে ছিল এখন নেই। পাত্রে লবণ খান না, তুমি না লিখলে আগে খেতে নাকি? আগে খুব খেতাম, ডাক্তাররা বারণ করে, আর চারিদিকে আলোচনা, টিভি শুনলে, পেপার খুললেই দেখি লবণ মানে সাদা বিষ, তাই বন্ধ করে দিয়েছি। তাহলে অরিজিনালি ডিজায়ার ফর সল্ট ছিল, তুমি জিজ্ঞাসা করেন, ক্রস কোশ্চেনিং হয়নি, তাই জানতে পারি। সো ডিজায়ার ফর সল্ট, মিট, অ্যাভারশন টু সুইটস। সো এনি নার্ভাস সিস্টেম ডিজর্ডার, নার্ভের কন্ট্রোলিং পাওয়ার কম, তাহলে ইনকন্টিনেন্স আর ইউরিন হতে পারে, প্রস্রাব ধরে রাখতে পারে না, রাত্রে বিছানায় প্রস্রাব করতে পারে, প্রস্রাব লাগলে দেরি করতে পারে না,
incontinency of urination in bed, or the elder subjects or the older subjects প্রস্রাব বেগ লাগলে ধরে রাখতে পারে না। সো দিজ আর দি ইম্পর্টেন্ট সিমটমস অফ কস্টিকাম, মনে রাখতে হবে। আঁচিল শরীরের উপরে পাটে বেশি হয়। একটা কথা আছে যে দাঁড়িয়ে পায়খানা করতে ভালো পারে, এর কোনো গুরুত্ব নেই। হয়তো দেখা গেলো যে সেই তার রিউমেটেড আর্থ্রাইটিস হয়েছিল কিংবা অস্টিও আর্থ্রাইটিস হয়েছিল, সেই কবে কে বলেছে যে আমার বসলে কষ্ট হয়, তখন তো কমর সিস্টেম চালু হয়নি 100 বছর আগে। অনেক সিমটমকে বোঝার চেষ্টা করতে হয়, তাই হয়তো কয়েকজনকে বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি, বসলে খুব কষ্ট হয়। অমনি ঢুকে গেল, ঢুকা সালাম মেডিকায়, এমন কোনো কথা নেই। কিন্তু যদি দেখি যে তার বাতের ব্যথা নেই, অস্টিও আর্থ্রাইটিস নেই, হাঁটুতে ব্যথা নেই, তবু সে বলে আমার দাঁড়িয়ে পায়খানা করতে ভালো লাগে, তখন এটা আনকমন সিমটম, সেক্ষেত্রে কস্টিকামের দাম আমি দিতে পারি। সো অ্যাভারশন টু কোয়েশন, ইন্টারকোর্স ভালো লাগে না, লাইক গ্রাফাইটিস, সিপিআই এটসেট্রা। কাপ রিলিভ বাই ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, ঠান্ডা জল খেলে কাশি কমে, পিকিউলিয়ার আনকমন সিমটম অফ কস্টিকাম। গলায় ব্যথা, কাশি, এক ডোব ঠান্ডা জল খেলে কমে যায়, কস্টিকাম, কুপ্রামেট অ্যান্ড ক্যাপসিকাম। ইনকন্টিনেন্স অফ ইউরিন, বাচ্চারা বিছানায় প্রস্রাব করছে, অনেক ওষুধে কন্ট্রোল করতে পারছে না, সেই বাচ্চার যদি দয়া মায়া বেশি থাকে, দয়া মায়া বেশি বুঝতে হবে, আলোচনা করতে হবে, জানতে হবে কস্টিকাম। দয়া মায়া নেই, নিষ্ঠুর, অ্যাব্রোটেনাম, অ্যানাকার্ডিয়াম। সো দিজ আর দি ইম্পর্টেন্ট সিমটমস অফ কস্টিকাম। মাংস খুব পছন্দ, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার ফাইন ওয়েদার, ভালো উজ্জ্বল আবহাওয়ায় তার ভালো লাগে না, রোগ বাড়ে। ঠান্ডা ড্যাম স্যাঁতসেঁতে আবহাওয়ায় সে ভালো থাকে। এটা একটা লাইক হিপারসালফার, এরকম একটা পিকিউলিয়ার সিমটম আছে। সো এর বাইরে কস্টিকাম এইটুকুই মনে রাখলে হবে। আর ভয়, ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, কুকুরের ভয়, ফিয়ার অফ ডগস, সব কিছুতে একটা ভয়, ভয় বেশি, দয়া মায়া বেশি, উৎকণ্ঠা বেশি, সিরিয়াসনেস বেশি। শরীরের যে কোনো জয়েন্ট ব্যথা, মাসেল ব্যথা হতে পারে, সারা শরীর বাতে ব্যথা, ওয়ান্ডারফুল মেডিসিন ফর কস্টিকাম, ওয়ান্ডারফুল মেডিসিন। স্টিভ হয়ে যায়, শক্ত হয়ে যায়, টেনে ধরা ব্যথা, ঘাড় ঘোরাতে পারছে না, যেন মনে হচ্ছে টেনে ধরছে মাসেলগুলো, কিংবা যেন খুব টনটনে ব্যথা, রনেস অ্যান্ড সোরনেস। তার সাথে দয়া মায়া বেশি, তার সাথে যদি শরীরে আঁচিল থাকে, তার সাথে যদি তার মাংসের প্রতি লোভ থাকে, তার সাথে যদি তার মিষ্টি অপছন্দ হয়, তার সাথে তার লবণ খেতে ভালো লাগে, তার সাথে অত্যন্ত স্টিলি পেশেন্ট, শীত বেশি এবং ঠান্ডা জল খেলে ঠান্ডা জলে কাশি কমে, এটাকে আমি ইন্টারপ্রিটেশন করতে পারি যে ঠান্ডা জলে তার অন্য কষ্টও কমে। সো ইন্টারপ্রিটেশন ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক সিমটম অফ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তাদের কোয়ালিটি থাকার দরকার। একটা সিমটমকে অন্য জায়গায় কাজে লাগানোর জন্য ইন্টারপ্রিটেশন করা। বোনিং হোসেন এই ফর্মুলা দিয়ে গেছিল, ইন্টারপ্রিটেশন অফ সিমটম বাই দি অ্যানালজি। তোমার বুদ্ধি খাটিয়ে তুমি কাশি ঠান্ডা জলে যদি কমে, পেট ব্যথা ঠান্ডা জলে কমছে, পেট ব্যথা কিছু কমছে, ঠান্ডা জল খেলেই কমছে, কস্টিকাম মেবি। ঠান্ডা জলে অ্যামিনেশন যদি এখানে করতে পারে, ঠান্ডা জলের অ্যামিনেশন এখানে করতে পারে। আচ্ছা বাবু, দয়া মায়া কেমন বেশি, মিষ্টি পছন্দ করো না, ইট মে বি কস্টিকাম। সো আলোচনা করলাম ডিফারেন্ট কাইন্ডস অফ রিউমেটিজম। কস্টিকাম কোন ক্ষেত্রে দেবো? যেখানে প্যারালাইটিক ভাব হয়ে গেছে, স্টিফনেস হয়ে গেছে, ওয়ান সাইডেড হয়ে গেছে, কিন্তু তার উপরে আমরা দিতে পারি না। হোমিওপ্যাথ আমরা আদার সিমটম খুঁজবো, মেন্টাল সিমটমস খুঁজবো। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, ইট ইজ আওয়ার মেন মটো। লোকটা কস্টিকামের কিনা আমাকে দেখতে হবে, তার শুধু বাতের ব্যথা কস্টিকাম হলে আমরা দেখবো না। লোকটা দয়া মায়া বেশি, লোকটা উৎকণ্ঠা বেশি, লোকটা সিরিয়াস, লোকটার ভয় বেশি, লোকটা কুকুরের ভয় বেশি, লোকটা মিষ্টি খেতে চায় না, লোকটা মাংস খেতে পছন্দ করে, লোকটা লবণ পাতে পেলে খায়, লোকটা ঘুমের আগে ছটফট করে, ঘুম আসতে চায় না, সবসময় টেনশন, উৎকণ্ঠা, অ্যাংজাইটি তার চলছে, আঁচিল আছে শরীরে, এখানে ওখানে ছিল, ঘাড়ে, গলায়,
আর কষ্টিকামে আটকাতে কষ্টিকাম মেলের মতন চালাতে হবে, যেমন ডক্টর রবীন বর্মন আজ মেলের মতো বলে গেল। গুড নাইট এভরিবডি।